সুপ্রিয় দর্শক, আরটিভি নিউ ইয়র্ক স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রিয়েল এস্টেট টক্স অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি সৈয়দ আশিক রহমান। দর্শক, আবাসন শুধু একটি মৌলিক চাহিদাই নয়, এটি যে কোনো মানুষের আজীবন লালিত স্বপ্ন। একইভাবে ভবিষ্যৎ নিরাপত্তাও বটে। প্রবাসী বাংলাদেশি যারা যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছেন, তাদের প্রত্যেকেরই স্বপ্ন নিজের একটি স্থায়ী ঠিকানা, নিজের একটি ঘর। আবার অনেকের স্বপ্ন নিজ ভূমি, অর্থাৎ বাংলাদেশে নিজের একটি প্লট কিংবা ফ্ল্যাট। কিন্তু সেই স্বপ্ন পূরণের পথ সবসময় সহজ নয়। বাড়ি কিংবা ফ্ল্যাট কোথায় কিনবেন, কোথায় যোগাযোগ করবেন, সহজ আর্থিক যোগান কোথায় পাওয়া যাবে, কী ধরনের ঝুঁকি আছে, প্রস্তুতি কিভাবে নিতে হবে, এমন নানান প্রশ্নের উত্তর অনেকেরই জানা কিংবা অজানা। ফলে স্বপ্ন অধরাই রয়ে যাচ্ছে। আর এ কারণেই আরটিভির পরামর্শমূলক বিশেষ আয়োজন রিয়েল এস্টেট টক্স। আজ আমাদের আলোচনার বিষয় যুক্তরাষ্ট্রে কিংবা বাংলাদেশে বাড়ি কেনার উপায় কি। আর এই বিষয়ে আলোচনার জন্য এবং আপনাদের সামনে পরামর্শ তুলে ধরার জন্য আজ আরটিভি নিউ ইয়র্ক স্টুডিওতে আছেন ম্যাগজিট রিয়েল এস্টেটের এজেন্ট মোহাম্মদ জিকরুল আমিন জুয়েল এবং JFK ইউএসবিডির LLCর প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল আহমেদ জাচ্ছমুর আলোচনায়। আমি শুরুতেই মোহাম্মদ জিকরুল আমিন আপনার কাছে যেতে চাই। আপনার কাছে আমার প্রশ্ন, বর্তমানে নিউ ইয়র্কের রিয়েল এস্টেট মার্কেটটা কেমন? বেচা কেনার জন্য কি এটাই ভালো সময়, না আপনাদের অন্য কোনো পরামর্শ রয়েছে? ধন্যবাদ আশিক ভাই। ধন্যবাদ জানাচ্ছি আরটিভির কলাকৌশলী সবাইকে এবং ধন্যবাদ জানাচ্ছি আজকের আরেক আলোচক আমার প্রিয় বড় ভাই ইকবাল হোসেন খোকন ভাই। ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন সবাইকে। আসলে রিয়েল এস্টেট মার্কেট নিউ ইয়র্কে সবসময় ইউনিক। এখন রিয়েল এস্টেট মার্কেটটা খুবই ভালো। মার্কেটে ইনভেন্টরি যদিও একটু কম, কিন্তু বায়ারের সংখ্যা অনেক বেশি। তার জন্য এখন যদি কোনো বাড়ি মার্কেটে আসে, অনেক রেসপন্স পাওয়া যায় এবং কোয়ালিফাই বায়ার দিয়ে খুব তাড়াতাড়ি সেলাররা বিক্রি করতে পারছে এবং ভালো দামে। রিয়েল এস্টেটের মার্কেট সত্যিই এখন খুবই ভালো দামে মানে আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন? ভালো দাম কি এটা চড়া দাম না কম দাম? না, কম দাম না। মার্কেটে এখন বাড়ির দাম একটু চড়া, যেহেতু ইনভেন্টরি কম এবং কি বায়ারের সংখ্যা বেশি, এর জন্য একটু স্বাভাবিকের তুলনায় একটু দাম বেশি এখন। কিন্তু শোনা যাচ্ছে যে বেশ মার্কেটটা স্থবির হয়ে আছে, বেচা কেনা কম। এটা কি ওই ইনভেন্টরির কম থাকার কারণে, নাকি অনেকেই ভাবছে যে এটা বাড়তেও পারে কমতেও পারে? মার্কেটটা আসলে স্থবির না, মার্কেটটা খুবই ঊর্ধ্বগতি। কিছুদিন যাবত এই উইন্টারে সাধারণত একটু মানুষের এই সামারের পরে স্কুল যখন ছুটি হয়ে যায়, তারপর থেকে কিছুটা সময় মানুষ একটু কেনা কম করে, কম কেনাবেচা করে। এর জন্য মার্কেটটা একটু স্থবির, কিন্তু স্টিল কেনাবেচা হচ্ছে ভালো। তাহলে আপনার ক্রেতাদের জন্য কিংবা বিক্রেতার জন্য আপনার কি পরামর্শ এখন এই সময়? ক্রেতাদের জন্য পরামর্শ এটাই যে আসলে এই রিয়েল এস্টেটে ইনভেস্ট করলে কখনো মানুষ ঠকে না। যত তাড়াতাড়ি সম্ভব নিজের একটা সুন্দর বাড়ির গর্বিত মালিক হওয়া উচিত। এবং দেখা যায় যে আমরা যারা বাঙালি কমিউনিটির আছি, মাসের পর মাস, বছরের পর বছর ভাড়া দিয়ে থাকি, যে টাকাটা আমাদের কখনো ফিডব্যাক হয় না। কিন্তু একটা বাড়ি যখন ক্রয় করা হয়, তখন এইটা দেখা যায় আস্তে আস্তে এই বাড়িটা পেড আপ হয়ে যায়, একটা অ্যাসেট হয়ে যায়। তা আমি পরামর্শ দিব যাদের কোয়ালিফাই আছেন বায়াররা এবং কি আর্থিক সামর্থ্য আছে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একটা বাড়ির গর্বিত মালিক হন। আর যারা সেলার, তাদেরকে বলবো এখনই বাড়ি বিক্রি করার বেস্ট সময়, কারণ ইনভেন্টরি কম, খুব তাড়াতাড়ি ভালো মূল্যে আপনারা বাড়িটা বিক্রি করতে পারবেন। ধন্যবাদ আপনাকে, জনাব ইকবাল আহমেদ। যারা প্রথমবার বাড়ি কিনতে চান, তাদের জন্য আসলে চ্যালেঞ্জগুলো কি কি? অনেকে ভয় পায়, অনেকে জানা না থাকার কারণে অনেক রকম টেনশনে থাকেন যে আমি কি কিনতে পারবো, আমার কিনতে গেলে তো অনেক টাকা লাগবে। আপনার কাছ থেকে শুনতে চাই যে চ্যালেঞ্জগুলো কি আসলে প্রথমবার বাড়ি যারা কিনবেন। ধন্যবাদ আরটিভির সকল দর্শক ও কলাকুশলী। ধন্যবাদ আশিক ভাই, ধন্যবাদ আমার সহ-আলোচক আমাদের ভাই জুয়েল ভাই। তো আপনার যে প্রশ্নের উত্তরে চলে যায় সরাসরি, সেটা হলো যে যারা প্রথমবার বাড়ি কিনতে চায়, এখনের সময় বাড়ি কিনতে মানে কেনার জন্য প্রথমে যে করণীয় সেটা হলো ভালো একটা রিয়েল এস্টেট এজেন্টের শরণাপন্ন হওয়া। ভালো রিয়েল এস্টেট এজেন্টের শরণাপন্ন হলে সে বাড়িগুলো সহজে কিনতে পারবে এবং সেই রিয়েল এস্টেট এজেন্ট আইনি যে প্রক্রিয়াগুলা
সেটা রিয়েল এস্টেট এজেন্টই ভালো বুঝবে এবং উনি তাকে সর্বোপরি সমস্ত সহযোগিতাগুলো করবে এবং এই রিয়েল এস্টেট এজেন্ট তার যে আইনি দিকগুলো আছে সেগুলো হয়তো একটা মানে বায়ার কোনোভাবে হয়তো বুঝবে না বা একটা সেলারও বুঝবে না। তো দুজনেরই আমার পরামর্শ যে দুজনেই একটা রিয়েল এস্টেট এজেন্ট ধরবেন, এজেন্টের কাছে যাবেন, উনি আপনাকে সর্বসাকল্য গাইডলাইন দিবেন। আপনি কিভাবে বাড়িটা কিনবেন, আপনার ক্রেডিট স্কোর কি, আপনার সকল মর্টগেজের কিছু মর্টগেজের ব্যাপারগুলো আছে, আপনার ওই ক্রেডিট স্কোরের ব্যাপার আছে, আপনার আর্নিং এর ব্যাপার আছে, কত টাকা হলে কত টাকা আপনি মানে দিতে মানে মর্টগেজ পাবেন। এই সমস্ত দিকগুলো আপনাকে রিয়েল এস্টেট এজেন্ট আপনাকে সমস্ত পরামর্শগুলো দিতে পারবে। আমি আমি আমার মানে সাজেশন বলেন বা আমার বাঙালি ভাইদের বলব, আপনারা একটা রিয়েল এস্টেট এজেন্ট আপনারা এই সামান্য 1% 2% টাকার মানে কার্পণ্য না করে একটা রিয়েল এস্টেট এজেন্টের মাধ্যম দিয়ে আপনারা বাড়িগুলো কিনবেন। তাতে আপনারাও লাভবান হবেন এবং আপনাদের বিপদে পড়ার ঝুঁকিটা খুব কম থাকবে। আমার যে প্রশ্নটা ছিল সেটা যদি আপনি একটু সরাসরি বলতেন যে প্রথমবার যারা বায়ার, ফার্স্ট টাইম বায়ার তাদের কি কোনো চ্যালেঞ্জ আছে নাকি সেটা প্রথমবার কেনার জন্য কোনো সুবিধার জায়গাও আছে? প্রথমবার কেনার জন্য সরকার থেকে বিভিন্ন ধরনের সাবসিডি পাওয়া যায়। বাট মানে ফার্স্ট টাইম বায়ার হিসেবে একটা সাবসিডি পাওয়া যায় গভর্নমেন্ট থেকে। এটা একটা সুবিধা আছে। আর প্রথমবার বাড়ি কিনতে গেলে হয় কি ব্যাংকে ট্রাস্ট করা। যে আপনি প্রথমবার বাড়িটা কিনতেছেন, আপনি ব্যাংক চিন্তা করে যে আপনার বাড়িটা কোনো কারণে ডিফল্টার না হন। সেজন্য তারা বিভিন্ন ধরনের কাগজপত্র মানে যাচাই-বাছাই করে। মানে সুবিধা যেমন আছে কিছুটা কিছুটা অসুবিধা হয় শুরুতে। আর যদি একাধিক বাড়ি থাকে সেক্ষেত্রে ব্যাংকের মানে অনেক কাগজ যাচাই-বাছাই কিন্তু আপনি যেটা বললেন ফার্স্ট টাইম বায়ার হিসেবে কিছু সরকার থেকে সুবিধা পাওয়া যায়। সেই সুবিধা যদি ১ টা ২ টা আমাদের বলতেন। সরকার থেকে বিভিন্ন ধরনের সাবসিডি আছে যেটা গভর্নমেন্ট একটা সিটিতে হয় আ আ বিভিন্ন সাবসিডিগুলা পাওয়া যায়। সেগুলা আপনার যেমন এই গভর্নমেন্ট থেকে ৳২৫,০০০ ডিবেট দিচ্ছে গভর্নমেন্ট থেকে। এটা একটা কোর্সের মাধ্যম দিয়ে কয়েক ঘন্টা কোর্স করলে গভর্নমেন্ট থেকে একটা সাবসিডি পাওয়া যায়। তো এরকম কিছু আছে যেগুলো আপনার রিয়েল এস্টেট এজেন্টের কাছে গেলে ওরা ডিটেইলস আপনাকে মানে বুঝায়ে বলে দিবে কিভাবে কাজটা করলে আপনি সাবসিডি বা এই সুযোগ সুবিধাগুলো পাবেন। জি, ধন্যবাদ আপনাকে। জনাব জিকরুর রহমান জুয়েল। অনেকেই ভাবে যে বাড়ি কিনতে অনেক টাকা লাগে কিংবা আমার তো এত টাকা নেই আমি কিনবো কিভাবে? এই বিষয়টি যদি বলতেন। কারণ আমরা যতদূর জানি যে যুক্তরাষ্ট্রে অনেক রকম সুবিধা দেওয়া হয় বাড়ি কেনার ক্ষেত্রে। ব্যাংকও অনেক বড় সহযোগিতা ব্যাংক থেকে পাওয়া যায়। আপনি যদি একটু বিস্তারিত ধন্যবাদ বলেন। ভাই। আসলে বাঙালিদের মধ্যে বাঙালি কমিউনিটিতে একটা তথ্যের যে আ সমস্যা থাকে, সঠিক তথ্য না জানার কারণে মানুষ ভয়ে বাড়ি কিনতে আসে না। কিছু লোকের আছে অনেক টাকা আছে, ভালো ট্যাক্স রিটার্ন নাই, W-2 নাই, তারা মনে করে যে আমার জীবনে মনে হয় বাড়ি কিনা হবে না। আবার অনেকে আছে ভালো জব করে, W-2 আছে কিন্তু টাকা সেভিংস নাই। তারাও মনে করে আমার যেহেতু টাকা নাই তাহলে মনে হয় আমি বাড়ি কিনতে পারব না। কিন্তু তারা যদি সঠিকভাবে একটা রিয়েলটরের শরণাপন্ন হয় বা মর্টগেজ ব্রোকারের শরণাপন্ন হয়, তারা কিন্তু এই অ্যান্সার গুলো পেতে পারে। যেমন আপনার এইখানে অনেকগুলা প্রোগ্রাম আছে মর্টগেজ করার ক্ষেত্রে। যেখানে যাদের ইনকাম কম তাদের যদি 25% বা 20% আপ আপনি ডাউন পেমেন্ট দিতে পারে, তাদের কিন্তু নো ইনকামে অ্যা এটা ইনকাম কত করছে ওইটা দেখবে না। তারা কিন্তু মর্টগেজ পাবে। আবার যাদের ইনকাম আছে, W-2 আছে, টাকা নাই, তারা কিন্তু 3.5% ডাউন পেমেন্ট দিয়েও বাড়ি কিনতে পারে। এইগুলা জানা জানা যাবে যদি তারা আমাদের পরামর্শ নিতে পারে, নেয় বা মর্টগেজ ব্রোকারের শরণাপন্ন হয়। কিন্তু অনেক প্রশ্ন আসছে যে W-2 থাকলেও বা আ ভালো ট্যাক্স রিটার্ন। ভালো ট্যাক্স রিটার্ন থাকলেও কিন্তু ভালো ট্যাক্স রিটার্ন বলতে কি বলছেন? বোঝাচ্ছেন আপনি। কারণ ভালো ট্যাক্স রিটার্ন মানে আপনার ভালো ইনকাম আছে। ভালোই কারণ খুবই স্বাভাবিক যে ভালো ইনকাম না থাকলে ব্যাংক আপনাকে কেন দেবে? ওই যে বললাম যে কিছু প্রোগ্রাম আছে ভালো ইনকাম না থাকলেও দেয়। যেমন আপনার মর্টগেজটা যদি 25% দেন, ডাউন পেমেন্ট দেন, তাহলে ওরা একটা বাড়ির সাথে DSCR একটা লোন আছে, সেখানে থেকে হিসাব করে যে এই বাড়ির থেকে কত টাকা পাওয়া যাবে। রেন্ট আসবে। রেন্ট ক্যালকুলেশন করে উনার যে ইনকাম আছে, ইনকামের সাথে একটা সামঞ্জস্য করে তখন কিন্তু লোন দিয়ে থাকে। তখন আপনার দেখায় না যে এখানে একটা কথা আছে যে ক্রেডিট স্কোরটা খুবই গুরুত্বপূর্ণ। ভেরি মাচ ইম্পোর্টেন্ট। আপনার ক্রেডিট স্কোরটা ভালো থাকতে হবে। ভালো থাকতে হবে। নিউইয়র্কে, আমেরিকাতে যেকোনো কাজ, যেকোনো আ কিছু কিনতে চান, যদি লোনে মর্টগেজ নিতে চান, তাহলে অবশ্যই ক্রেডিট স্কোরটা আপনাদের টেক কেয়ার করতে হবে। ক্রেডিট স্কোর ভালো থাকতে হবে। মানে ওটা একটা ভালো রিকমেন্ডেশন। জি, এটা একটা ভালো রিকমেন্ডেশন।
কিনতে হবে। আবার কিছু, কিছু বাড়ির ক্ষেত্রে আছে, ধরেন যে সেকেন্ড বাড়ি কেনার ক্ষেত্রে আপনার ওই বাড়ির থেকে যদি ইনভেস্টমেন্ট প্রপার্টি টোটাল রেন্টাল একটা হিসাব করবে। তো টোটাল রেন্টালের 80% যদি আপনার কাভার হয় মর্টগেজ দেওয়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার এখানে কত টাকা ইনকাম করেন সেটা কিন্তু আর দেখবে না। জি, জি ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে এখান থেকে অনেকেই বাংলাদেশে বাড়ি কিংবা অ্যাপার্টমেন্ট কিনতে চান। এই ব্যাপারে আসলে অনেকেরই অভিজ্ঞতা নেই। অনেকে বাংলাদেশের বিভিন্ন এজেন্ট কিংবা এজেন্সির সাথে কথা বলেন। আবার আমরা অনেক ক্ষেত্রেই শুনেছি যে বাংলাদেশে আপনার জমি কিংবা বাড়ি কিনে প্রতারিত হয়েছে, এমনকি অ্যাপার্টমেন্টটাও বুঝে পায়নি। এ ব্যাপারে আপনার পরামর্শ কি? এ ব্যাপারে আমি প্রবাসী বাঙালিদের বলবো, বাংলাদেশে যে সমস্ত আ প্রতিষ্ঠিত রিয়াল এস্টেট কোম্পানিগুলো আছে, এজেন্সিগুলো আছে, তাদের সাথে পরামর্শ করে যদি কোনো প্লট বা ফ্ল্যাট কিনে, এইখানে বাংলাদেশে অনেকগুলো কাজ করতে হয়। সেই কাজগুলো প্রবাসে যারা থাকে তারা কিন্তু জানে না কি, কি করতে হবে এবং করতে গেলেও অনেক স্ট্রাগল করতে হয়, অনেক সময় লাগতে পারে। একটা প্রতিষ্ঠিত এজেন্সির মাধ্যমে যদি এগুলো কিনে, তাহলে সেই এজেন্সিগুলো তারা খুব দ্রুত সব কাজগুলো করে দিবে এবং কি আম আমি মনে করি প্রবাসীরা প্রতারিত হবে না। ধন্যবাদ আপনাকে। জনাব ইকবাল আহমেদ। অনেকেই বোঝে না কিংবা মানে অনেকেই এ ব্যাপারে স্বচ্ছ ধারণা নেই যে আপনার কন্ডো আর অ্যাপার্টমেন্ট যেটা আপনার একটাকে বলা হয় কোঅপ আরেকটা হলো কন্ডো। এই ২ টার মধ্যে পার্থক্য আসলে কি? কন্ডো হলো আপনার যেগুলো টাউন হাউসের মতো বিল্ডিং গুলা এরকম অ্যাটাচড না, এগুলো টাউন হাউস, টাউন হাউস বলে। আর কন্ডো হলো আপনার ওই যে সিটির মধ্যে বিভিন্ন বিশাল একটা এরিয়া নিয়ে ওখানে অনেকগুলো বাড়ি থাকে, প্রতি বাড়ির সাথে প্রতি লাগানো, সেপারেট বাড়ি না যে। না এখানে টেকনিক্যাল আ ইটা কি? মানে আপনার ডিফারেন্সটা কি? মানে আমি আ জি, জি আপনি যদি কন্ডো হচ্ছে আপনার সবগুলোই অ্যাপার্টমেন্ট, কন্ডো অ্যাপার্টমেন্ট, co-op অ্যাপার্টমেন্ট। কন্ডো হলো আপনি নিজে মালিক হওয়া, কন্ডো মানে নিজে মালিক হওয়া। নিজে মালিক হওয়া এবং কি এইটা আপনি যদি না থাকতে চান আপনি একাধিক কন্ডো কিনে ভাড়া দিতে পারেন। আর co-op অর্থ হলো আপনি জাস্ট একটা শেয়ারের মালিক হওয়া, যেটা নাকি আপনি এইটা ভাড়া দিতে পারবেন না। এবং কেউ বিক্রি করার ক্ষেত্রে আপনার ওইখান থেকে ম্যানেজিং কমিটি থেকে অ্যাপ্রুভাল নিয়ে আসতে হবে। মানে আপনি যে শেয়ার হোল্ডার হন জাস্ট একটা ভাড়া দিতে পারবেন। ভাড়া দিতে পারবেন। থাকতেও পারবেন না। থাকতে পারবেন। ভাড়া দিতে পারবেন না। কিন্তু কন্ডো আপনি থাকতেও পারবেন, ভাড়া দিতেও পারবেন। এইটার মধ্যে কোনো এটা বিধিনিষেধ কি নাই। আসলে নাম্বার 1, নাম্বার 2 co-op-এর ক্ষেত্রে মেইনটেন্যান্স কস্ট একটু বেশি থাকে। কন্ডোর যেমন মেইনটেন্যান্স কস্ট যদি ধরেন 1 বেডরুমের জন্যে থাকে $800 মান্থলি, co-op-এর জন্য হবে সেটা $1200 মেইনটেন্যান্স পার্থক্যটা কস্ট কেন? বেশি। এইটা তো আপনার ১ম এই বলছি এটা আপনি মালিক হবেন না, এটা শেয়ার হোল্ডার। একটা বড় একটা কর্পোরেশনের আপনি একজন পার্টনার হইলেন, শেয়ার হোল্ডার হইলেন। তো আপনাকে বিক্রি করার অনুমতি দিবে কিন্তু রেন্টাল অনুমতি দিবে না। তাহলে আমরা কিন্তু অনেক সময় শুনি যে আপনার মানে কোঅপ হলেও সেখানে আপনার রেন্ট দিচ্ছে। এটা এটা কিভাবে? আনঅফিসিয়ালি, এটা আসলে ঠিক না এবং এটা যদি ওরা মানে আইন থেকে হবে ধরতে পারে তাহলে আপনার প্রবলেম হবে। রাইট। ওখানে কি আপনার থাকা কিংবা কে থাকবে, কয়জন থাকবে এরকম কোনো এইরকম হ্যাঁ, আপনি যখন কিনতে যাবেন তখনই ওরা আপনার থেকে সবকিছু ডাটা নিবে। আপনারা লোক সংখ্যা কয়জন ফ্যামিলির এবং সেই হিসাবে কিনতে হবে। তারপরেও আনঅফিসিয়ালি ৩ জনের কথা বলে ৪ জন থাকে। অনেক সময় কেউ আসলে বলে যে আমার গেস্ট ১ দিনের জন্য আসছে। কিন্তু আপনি কেনার সময় বলতে হবে আপনার ফ্যামিলি মেম্বার কয়জন এবং কয় বেডরুমের বাসা কিনতেছেন। এটা একটা রুল আছে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব ইকবাল আহমেদ। আমরা প্রায়শই শুনি যে এখানে একটা বাড়ি আপনি কিনেছেন, বাড়িটা একটু পুরনো। আপনি এটাকে ডেভেলপ করতে চান কিংবা এটাকে আপনি নতুন করে রেনোভেশন করতে চান। সেখানে অনেক আইনগত বিধিনিষেধ আছে এবং সেটা বেশ কঠিন একটা ব্যাপার। এটার জন্য কি কোনো এজেন্সি আছে? নাকি এটা আপনার একদম নিয়ম অনুযায়ী অ্যাপ্লিকেশন করে সেটা ঠিক করতে হয়? এটার জন্য মানে বিল্ডিং ডিপার্টমেন্টের একটা মানে নিয়ম আছে। জি। লাইসেন্সধারী কন্ট্রাক্টর যারা আছে শুধুমাত্র লাইসেন্সধারী তারা কন্ট্রাক্টরই পারবে? আইনগতভাবে আইনের মাধ্যমে তার লাইসেন্সধারী কন্ট্রাক্টর ডিএবি পারমিশন নিয়ে করতে হবে। আর হয়তো আমাদের বাঙালি অধিকাংশ লোকই এই কাজটা ওই পারমিশন নেওয়ার কাজটা করে না। না নিয়ে ওরা নিজে হয়তো দরজা বন্ধ করে দিয়ে, যদি আমরা অনেস্টলি বলি
আমরা বাঙালি 80% বাঙালি আমরা দরজা বন্ধ করে দিয়ে এই কাজগুলো সারি পরে মার্কেটে বিক্রি করে কিন্তু এটা তো তাহলে নিয়ম বহির্ভূত হলো। বহির্ভূত অবশ্যই যে আপনি তো রিয়েল এস্টেটের সাথে আছে, আপনিও নিশ্চয়ই পুরোনো বাড়ি কিনে সেটাকে ডেভেলপ করেন এবং রিনোভেশন করেন। আপনার বাস্তব অভিজ্ঞতা কি? আপনি যখন একটি পুরোনো বাড়ি কেনেন, পুরোনো বাড়ি কেনার পরে হলো আমাদের যখন আমরা লিগ্যাল প্রসেসে যে কোনো দেশে লিগ্যাল প্রসেস যখন আমরা বিল্ডিং ডিপার্টমেন্টে কোনো মানে একটা প্ল্যান সাবমিট করতে হয়, এখানে অনেকগুলা মানে উইংস আছে। আপনাকে আর্কিটেকচার হায়ার করতে হবে। আর্কিটেকচার পরে আপনার মানে এখানে প্লাম্বার, কনস্ট্রাকশন, ইলেকট্রিক, সোয়ারেজ এই প্রতিটা পারমিশন আলাদা আলাদা নিতে হয়। এটা অনেক লম্বা একটা হ্যাসেল। আমরা মনে করি এবং হ্যাসেলগুলো মানে ওই অনেক সময় দেখা যায় এক্সটেনশন করতে হয়। তো সেক্ষেত্রে অবশ্যই পারমিশনের দরকার হয়। এক্সটেনশন মানে কি ধরনের এক্সটেনশন? পিছনে মনে করেন যে একটা সিঙ্গেল ফ্যামিলি আছে, এটা 2 ফ্যামিলি করবে। তো 2 ফ্যামিলি করলে কি পিছনে এক্সটেন্ড করে পিছনে 2 টা রুম বানালো, বাথরুম, কিচেন এভাবে মানে অ্যাটাচ করলো। সেটাতে আপনি সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন করে পারমিশন নিলেই হয়, কিন্তু প্রতিবন্ধকতার কোথায়? না প্রতিবন্ধকতা না টাইমিং, টাইমিং, প্রতিবন্ধকতার সময়। মানে সময়টা বেশি লাগে। এখানে বাট একটা এলাকায় কি আপনি ইচ্ছা করলেই আপনি আরো 2টা রুম বাড়াতে পারবেন? না, এটা প্রতিটা বিল্ডিং ডিপার্টমেন্ট ডিওবি প্রতিটা এরিয়াতে এদের রুলস বিল্ডিং কোডের রুলস আছে। রুল জোনিং যদি তার মানে রোড জোনিং হয় তাহলে সে বাড়াতে পারবে। জি। জোনিং না হলে জোনিং এবং তার প্লটের যে সাইজ, এই প্লটের সাইজের উপর ডিপেন্ড করে সে বাড়াইতে পারবে মানে কতটুকু সে যেতে পারবে? কতটুকু বাড়াইতে পারবে। আমরা তো জানি যে একটি বিল্ডিংকে যদি সুন্দরভাবে রেনোভেশন করা যায় এবং সেখানে যদি কিছু উৎকর্ষ সাধন করা যায়, 2টি রুম বাড়ানো যায় কিংবা ওয়াশরুম যদি একটি বাড়ানো যায়, তাহলে এটার দাম অটোমেটিক বেড়ে যায়। এটা আসলে কি আপনার কতখানি বাস্তবসম্মত? অবশ্যই বাস্তবসম্মত। কারণ আমরা একটা মানে আমাদের এই এখানকার যে বাড়ির স্টাইলগুলা ৩ টা বেডরুম তাহলে 1 টা বাথরুম থাকে। জি। যেটা কিন্তু মানে কিন্তু সবাই আজ করে 2টা রুমের সাথে 2টা বাথরুম থাকবে। বাথরুম মানে এটা সবাই আশা করে এবং এটা হলে বাড়ির ভ্যালুটা বেড়ে যায়। জি। কিন্তু মানে তাহলে সমস্যা কোথায়? কেন অনেক ক্ষেত্রেই দেখা যায় 3টা রুমের সাথে মাত্র 1টা ওয়াশরুম কিংবা ফ্রেশ রুম। তো এটা তো আপনার একটা মানে বিশেষ করে বাঙালি যারা তারা কিন্তু অভ্যস্ত না। তারা চায় আপনার অন্তত 2টা রুমের সাথে 2টা বাথরুম থাকুক। যে কারণে আমরা এখন বাড়ি করলেই ১ম চিন্তা করি আমরা একটা বাথরুম কিভাবে করা যায়। 2nd ফ্লোরে একটা বাথরুম আছে, 1st ফ্লোরে কিভাবে একটা বাথরুম করা যায়। তো আমরা কেন অনেক বাড়িতে কি ফার্স্ট রুমে বাথরুম থাকে না? সিঙ্গেল ফ্যামিলিতে মানে বাথরুম অনেক সময় থাকে না। থাকে না আমরা নিজেদের যখন আমরা নতুন পুরান বাড়িটা কিনি, ১ম আমরা একটা বাথরুম তৈরি করি। জি, মানে প্ল্যানের মধ্যে আগেই রাখেন সেটা। প্ল্যানের মধ্যে আমাদের মাথার মধ্যে এটাই থাকে। মানে তাহলে তো বলবো যে বাড়ির দাম বাড়ানোর ক্ষেত্রে এটা একটা বড় টেকনিক। বানানোর জন্য হয় আবার তাড়াতাড়ি বিক্রি করার জন্য। যিনি বাড়িটা কিনবেন ওনারও একটা মানে উনি যেন এই সহজে বাথরুম ব্যাপারটা সহজে করতে জি, ধন্যবাদ আপনাকে। আমি একই প্রশ্ন নিয়ে আপনার কাছে আসবো, জনাব জিকরুল আমিন। এই যে একটি বাড়ি কেনা কিংবা বেচার ক্ষেত্রে 2টাতেই ভালো দাম পাওয়ার জন্যে আসলে কি টেকনিক অবলম্বন করা উচিত, কিংবা কি করলে বিক্রি করার ক্ষেত্রেও বাড়িটা ভালো দামে বিক্রি করা যায় এবং যিনি কিনবেন উনিও কিনে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। উনি নিজেকে ফিল করতে পারবেন যে উনি জিতেছেন। বাংলায় যদি বলি যে বাড়িটা কিনে আমি জিতেছি। ধন্যবাদ আপনাকে। আপনি ২ টা কোয়েশ্চেন করছেন। ১ম বায়ারের জন্যে আরেকটা সেলারের জন্যে। বায়ারের জন্যে ১ম দরকার হলো আপনার বাড়িটা কিভাবে কিনে সে লাভবান হবে। এটার জন্যে আপনার অনেকগুলো দিক দেখতে হয়। যেমন এখন আছে সিঙ্গেল ফ্যামিলি বাড়ি। এটার ভবিষ্যতে কি জোনিং চেঞ্জ হয়েছে? এখন যেমন আপনি নিউ ইয়র্কের নতুন রুল করতে যাচ্ছে যে বেজমেন্ট লিগ্যাল করবে। তো সব বেজমেন্ট লিগ্যাল হবে না। কেন হবে না? কি ক্রাইটেরিয়া থাকলে বেজমেন্টটা লিগ্যাল হবে সেটা বায়ারের জানতে হবে। কিছু বাড়ি আছে ধরেন বাড়ির দাম দেখলো ৳৭,০০,০০০ দেখে পছন্দ হইল। কিন্তু সে বুঝতে পারল না এই বাড়ির প্রপার্টি ট্যাক্স কত। কিছু বাড়ি আছে ৳৭,০০,০০০ প্রপার্টি ট্যাক্স সিঙ্গেল ফ্যামিলি বাড়ির ক্ষেত্রে ৳৪,০০০, ৳৫,০০০। ঠিক কিছু বাড়ির প্রপার্টি ট্যাক্স আছে $15,০০০, $15,০০০। মানে এত বড় পার্থক্য? হ্যাঁ, সিটি অনুযায়ী লং আইল্যান্ড, কুইন্স এর উপরে ডিপেন্ড করে। তো আপনি যদি শুধু বাড়ির দাম দেখেই পছন্দ করে ফেললেন, কিন্তু মর্গেজের মানে একটা বাংলাদেশের গুলশান বনানী কিংবা মিরপুরের এরকম একটি এরকম হ্যাঁ, যখন মর্গেজে যাবেন তখন তো আপনার হিসেব করা আছে। কারণ মর্গেজ দিতে হবে আপনার ইন্টারেস্ট, প্রপার্টি ট্যাক্স আর ইন্স্যুরেন্স ৩ টা মিলে আপনাকে মর্গেজ পে করতে হবে। তো আপনি ওই প্রপার্টি ট্যাক্সের দিকে খেয়াল করলেন না। ৬ মাস কষ্ট করে বাড়ি একটা পছন্দ করলেন, আপনার অফার অ্যাকসেপ্ট করলো, কন্ট্রাক্ট সাইন করলেন, মর্গেজে গেলেন, আপনি ডিসকোয়ালিফাইড হয়ে যাবেন। যদি ওই সাইডটা খেয়াল না করেন।
আচ্ছা, এই ক্ষেত্রে আপনাকে দেখা গেল যে এখন বাড়ি কিনতেছেন, একটা ফিউচার তো প্ল্যান আছে। যদি জোনিংটা থাকে সিঙ্গেল বাড়ি কিনলেন কিন্তু জোনিংটা চেঞ্জ হয়ে গেছে টু ফ্যামিলি। বেসমেন্টটা লিগ্যাল করতে পারবেন। তো এই জ্ঞানগুলো আপনার থাকা লাগবে। এই জ্ঞান যদি আপনার না থাকে অবশ্যই একজন এক্সপার্ট রিয়েলটরের সাথে যোগাযোগ করবেন। যার নাকি এই জ্ঞান আছে, Right. সে এই ব্যাপারে আপনাকে সাজেস্ট করতে পারবে। তাহলে আপনি বাড়ি কিনে লাভবান হবেন। বাড়ি কিনলেন কিন্তু ওইটা আপনাকে হোম ইন্সপেকশন করতে হবে। হোম ইন্সপেকশন $400-500 লাগে। আপনি এই টাকাটা সেভ করার জন্য হোম ইন্সপেকশন করলেন না। কিন্তু বাড়ি কেনার ২ মাস পরে দেখলেন হিউজ প্রবলেম, মেজর প্রবলেম হয়ে গেছে। তখন আপনার এই বাড়ির পিছনে হাজার ডলার আবার খরচ করতে হবে। তো আপনার এই জ্ঞান নাই কিন্তু রিয়েলটরের অবশ্যই আছে। আপনাকে একটা ভালো যে আপনার হোম ইন্সপেকশন করে ভালো একজন হোম ইন্সপেক্টর দিয়ে হোম ইন্সপেকশন করবে। আবার কন্টাক্ট করলেন, আপনি জানেন না কোন অ্যাটর্নি ভালো। কিন্তু যারা রিয়েলটর তারা জানে কোন অ্যাটর্নি রিয়েল এস্টেটের সাইটটা ভালো আছে। ভালো সব জিনিসগুলো দেখবে, কিছু স্কিপ করবে না। যদি আপনি ভালো অ্যাটর্নি না ধরেন, দেখা গেল আপনি রাইটগুলো ঠিকমতো দেখবে না। তাহলে ইন ফিউচার হয়তো আপনি প্রবলেমে পড়তে পারেন। এই সবগুলা যদি আপনি একজন ভালো রিয়েলটর ধরেন, এই সব সাইটগুলো আপনার একেবারে পাশে থেকে স্টেপ বাই স্টেপ সে করবে এবং আপনি লাভবান হবেন অ্যাজ এ বায়ার। আপনি আরেকটা কোয়েশ্চেন করছেন সেলার কিভাবে বেশি টাকা পাবে বাড়ি বিক্রির ক্ষেত্রে। এই ক্ষেত্রে ধরেন কিছু সেলার আছে, তারা বাড়িটা বিক্রি করার আগে একটু বাড়িটা কিছু কাজ করতে হয়। একটু কোথায় কোনো প্রবলেম থাকলে সেগুলো টেক কেয়ার করে, একটু কসমেটিক কাজ করে অল্প টাকা খরচ হবে, কিন্তু দেখা যায় মার্কেটে এটা বেশি টাকা পাবে। আবার যদি ডাইরেক্ট বিক্রি করতে চান, দেখা গেল আপনি কয়জন মানুষকে রিচ করতে পারবেন? বাড়ির সামনে সাইন দিলে কয়জন মানুষ সাইন দেখবে যে এই বাড়িটা বিক্রি হবে? কিন্তু আপনি যদি একজন ভালো রিয়েলটর ধরেন, সে হিউজ মার্কেটিং করবে, অনেক লোক জানবে। যত বেশি লোক জানবে তত বেশি এখানে কম্পিটিশন হবে বাড়ি কেনার জন্যে। বায়ার আসবে, ভালো দামে বাড়ি বিক্রি করতে পারবেন। বাহ! খুব সুন্দর, খুব টেকনিক্যাল কিছু আপনি অ্যাডভাইস করেছেন। তবে আমাদের ইকবাল আহমেদ কিন্তু একটি দারুণ পয়েন্ট কিংবা টিপস দিয়েছেন যে একটি ওয়াশরুম যদি এড করা যায় তাহলে বাড়ির ভ্যালুটা বেড়ে যায়। আমি আসলে এই প্রসঙ্গটা নিয়ে আমি আপনার কাছে আবার আসতে চাই। তার আগে একটি বিরতি নিতে হবে। বিরতির পর এসে আপনার কাছে আমি প্রশ্নের উত্তরটি শুনবো। দর্শক, আলোচনার এই অংশে আমরা একটু বিরতিতে যাচ্ছি। বিরতির পর ফিরে এসে যুক্তরাষ্ট্রের রিয়েল এস্টেট বাজারে প্রবাসীদের আর্থিক প্রস্তুতি ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আরও গুরুত্বপূর্ণ বিশ্লেষণ থাকছে। কোথাও যাবেন না, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবার স্বাগত। আপনারা দেখছেন রিয়েল এস্টেট টক্স, সঙ্গে আছি আমি সৈয়দ আশিক রহমান। বিরতিতে যাবার আগে আমরা প্রবাসী বাংলাদেশিদের আবাসন পরিকল্পনার নানান দিক নিয়ে আলোচনা করছিলাম। আমরা ফিরছি আলোচনায়। জনাব ইকবাল আহমেদ, আপনার আগের আলোচনায় আমরা ওই টিপস শুনছিলাম আপনার কাছে যে আর কি করলে একটি বাড়ির ভ্যালু অ্যাড হয় কেনা বেচার ক্ষেত্রে, কিংবা যে বিক্রয় করবে সে তো ভালো একটি সে চায় ভালো দামে বিক্রি করতে, আর যে কিনবে সে একটা ভালো বাড়ি কিনতে চায়। মানে আমরা কিন্তু ওই যে বাংলায় বলি যে আমি জিতেছি, মানে বাড়িটা কিনে আমি জিতছি কিংবা আমি বাড়িটা বিক্রি করে দিচ্ছি। তো এই দুইটা জায়গাকেই কিভাবে আমরা এক জায়গায় রেখে বাড়িটাকে আসলে কিভাবে ভ্যালু অ্যাড করানো যায়, আপনি যদি আমাদেরকে বলেন। আমাদের বাঙালি কমিউনিটি আমাদের মহিলাদের ১ম ইচ্ছাটা হলো যে রান্নাঘরটা খুব সুন্দর হতে হবে। কিচেনটা খুব সুন্দর হতে হবে। তা আমরা যদি কিচেনটা খুব সুন্দর করি, মানে নতুন সুন্দর মানে যে মানে একটু ক্যাবিনেট, কাউন্টার টপ, সিঙ্ক, বেসিন এগুলা সুন্দর করে করতে হবে। মানে প্রথম ইমপ্রেশনটা যেন ভালো থাকে, ১ম বেসনটা ভালো থাকবে। ডাইনিং টেবিলটা একটু সুন্দর, ডাইনিং স্পেসটা যেন সুন্দর থাকে। স্পেসটা সুন্দর রাখতে হবে। কিচেন স্পেস, ডাইনিং স্পেস, ড্রয়িং ডাইনিং এটা একটু সুন্দর করে করলে মানে ছোট হলেও যেন খুব কমফোর্টেবল হয়, লুকস। হ্যাঁ, লুক গুড। এটা হলে মোটামুটি ভালো লাগে। আর বাড়ির রংটা কিন্তু বিশাল বড় ব্যাপার। মানে এই রংগুলো একটু আলাদা চুজ করে করতে হয়। মানে অনেকে সাদা করে, অনেকে বিভিন্ন রং করে। তো এই রঙের উপরে ডিপেন্ড করে বাড়ির লুকিংটা। আবার ইদানিং ওই অনেক লাইট আছে যেগুলা এলইডি লাইট, যেগুলো একটু একই দামটা খুব বেশি না। কিছু একটু তফাৎ। কিন্তু লাইটগুলা সুন্দর দেখায়। সুন্দর দেখায়। তো আগে তো মানে একটু এই বাড়িগুলো তো ১-১৫০ বছর ১০০ বছর পুরানো বাড়ি। রাইট, নিউ ইয়র্কের বেশিরভাগ বাড়ি ১০০ বছরের ১০০ পুরনো। বছর পুরানো বাড়ি। এই বাড়িগুলাকে আপনাকে যেকোনো ইনভেস্টর ওই যারা বিক্রি করে তাদের বিক্রি করে চলেই গেল। ইনভেস্টর যারা আসে তারা এই বাড়িগুলো একটু কসমেটিক্স মানে কিছু পয়সা ইনভেস্ট করে বাড়িটা মোটামুটিভাবে একটু ভালো করে সাজানো গোছানোভাবে মার্কেটে দেয়, তাহলেই বাড়িটা মানে ভালোভাবে বিক্রি করতে পারে বাড়িগুলা। সেটা বাইরের রং করা, বাইরের মানে আপনার কাভার চেঞ্জ করা,
যেন এখানে তো অধিকাংশ বাড়ি ফেন্স হয়, ফেন্স বা আপনার হ্যাঁ, এই ফেন্সগুলোও কিন্তু সব দেখা যায় ১০০ বছরের পুরনো। এর মধ্যে কিন্তু মানুষের টেস্ট চেঞ্জ হয়ে গেছে। অনেক আধুনিক পরিবর্তন এসছে। সেক্ষেত্রে এই যে ফেন্সটা যদি আরেকটু আমাদেরকে হ্যাঁ, ফেন্সটা অনেকে কিন্তু এখন এখন এই ফেন্সগুলোর আপনার স্টাইল চেঞ্জ হয়ে গেছে। স্টাইল চেঞ্জ হয়ে যাচ্ছে। ফেন্সগুলো হচ্ছে এখন অনেক উদ্ভাবী মানুষ ব্যবহার করতেছে না। এখন অনেকে মানুষের বাইরে টাইলসও করে। অনেকে সুন্দর, সুন্দর এই সিরামিক আপনার এই এখন ওইটা ওয়াল পাওয়া যায়। ওয়াল মার্বেলের মতো পাওয়া যায়। সেগুলো অনেকে করে। কিন্তু এটা এক্সপেন্সিভ। তো যাই হোক এখন মানে যার যেরকম এফোর্ট, কিন্তু ইনভেস্টর এত টাকা ইনভেস্ট করতে চায় না। ইনভেস্ট করে তাদের তো রিটার্ন কিন্তু কম পয়সায় ইনভেস্ট করে মানে অল্প খরচে ভালো ইনভেস্ট করে বাড়ির একটা সুন্দর চেহারা দিতে পারলে কিন্তু বাড়ির দাম বেড়ে যায়। নট রিয়ালি। বাড়ির দাম বাড়বে ঠিকই, কিন্তু ডিপেন্ড করে কোন এরিয়াতে আমি কত টাকা ইনভেস্ট করব। রাইট। মানে এরিয়ার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। অনেক কিছু ডিপেন্ড। যেমন যদি একটু উদাহরণ দেখেন যেরকম আপনি লং আইল্যান্ড একটা জায়গায় আপনার বাড়ি ওখানে ইনভেস্ট করবেন। আপনাকে বুঝতে হবে যে আপনি একটা বাড়ি যদি কথার কথা বলতেছি, ৫ লক্ষ টাকার একটা বাড়ি কিনেন। এই বাড়ি অ্যা আপনার সেলিং কত আছে? আপনি সর্বোচ্চ তো ৳৮,০০,০০০ সেল করবেন। এখানে আপনি যত টাকা ইনভেস্ট করবেন, আপনার কিন্তু মার্জিন কিন্তু ৳৮,০০,০০০। তার উপর ওখানে ক্লায়েন্ট পাবে না। মানে যতই আপনি ইনভেস্ট করে এর উপরে কাস্টমার মানে ওইটা মাথায় রাখতে হবে। উল্টো মাথায় রাখতে হবে। যার জন্য ইনভেস্টররা কোন প্রথমেই চিন্তা করে যে কোন এরিয়াতে কোন ক্লাসের কাস্টমার। রাইট। মানে খুব গুরুত্বপূর্ণ একটু পয়েন্ট আপনি কোন সে উপর সেটার উপর ভিত্তি করে ইনভেস্টর ইনভেস্ট করে। জি, একটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা করেছেন যে আসলে এরিয়া ভিত্তিক কিংবা এরিয়ার উপর ডিপেন্ড করে যে কত টাকা পর্যন্ত বাই অ্যান্ড সেল হতে পারে। মানে তার উপরে ইনভেস্ট করাটা বোকামি হবে। কিংবা আপনার বিক্রি হবে কিন্তু অনেক লম্বা সময় লেগে যেতে পারে। এর বাইরে কি আর অন্য কোনো কিছু আছে যে আপনার যেটা করলে বাড়িটা ভালো দামে বিক্রি হবে কিংবা আপনি লাভবান হচ্ছে সেটা মনে করবে? প্রথম হলো লোকেশন। আমরা যখন একটা বাড়ি আমরা যেকোনো ইনভেস্টর বাড়ি কিনবে, ১ম এ লোকেশন দেখে। এই লোকেশনটা থেকে ট্রান্সপোর্টেশন, স্কুল ডিস্ট্রিক্ট, খুবই গুরুত্বপূর্ণ। স্কুল ডিস্ট্রিক্ট, তারপরে ওখানে পাশাপাশি বাজার, জি, তারপর ওখান থেকে আপনার এই মানে যোগাযোগের ব্যবস্থাটা। ব্যবস্থাগুলো কিভাবে আছে? সেটা যত সহজ সেখানে দাম মানে ভ্যালুটা বাড়ে। সবচেয়ে বড় ভ্যালুটা হচ্ছে এই কারণে। একটা বাজারের সাইডে মানে যেরকম আমাদের হিল সাইড এরিয়াতে ভ্যালু আর আপনার জামাইকা সাউথ জামাইকার ভ্যালু এক না। মানে এরিয়ার উপরেও ডিপেন্ড করে অবশ্যই, ভ্যালুটা। অবশ্যই। জি, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। জনাব জুয়েল আপনার কাছে আমি একদম এই একই প্রশ্ন নিয়ে আসতে চাই যে একজন ইনভেস্টরের চোখে তার আসলে অ্যাসেটটা কিরকম হবে? কোন জায়গায় কিভাবে সে মানে ইনভেস্ট করলে সে লাভবান হবে কিংবা ভ্যালুটা বাড়বে? ধন্যবাদ। যে কথাটা আ খোকন ভাই বলল একটু আগে, আসলে এই বাড়ির লোকেশনটাও কিন্তু অনেক ইম্পোর্টেন্ট। লোকেশন বলতে যে সেই বাড়ির থেকে যোগাযোগ ব্যবস্থা কেমন হবে? সুপারমার্কেট আছে কিনা? স্কুল ডিস্ট্রিক্ট ভালো কিনা? স্কুল কি কাছে কিনা? এগুলার উপরে ডিপেন্ড করে একটা বাড়ি কিনতে হবে ফার্স্ট। যেটা কিনে খুব তাড়াতাড়ি বিক্রি করা যায়। আর বাড়ি যখন ইনভেস্ট করবে তখন চিন্তা করতে হবে যে বাড়িটা যেন লুকিংটা খুব সুন্দর হয়। আউটসাইড ফেন্স, সামনের যে ফ্রন্ট বিল্ডিংটা সেটা যদি একটু ব্রিক দেওয়া যায়, যে মোস্ট অফ দ্যা হাউস আছে আপনার সাইডিং। কিন্তু ফ্রন্টটা যদি আপনি ব্রিক দেন ৩ সাইডে অন্য দিলেন, কিন্তু সামনের জন্য একটু টাকা বেশি লাগলো, কিন্তু পিছনে তো আর মানুষ বেশি দেখে না। তো আউটসাইডটা একটু ড্রাইভওয়ে থাকলে ভালো। ড্রাইভওয়ে থাকতে হবে বাড়িতে। কারণ এখন প্রায় তো সব মানুষেরই গাড়ি আছে। রাইট। যদি ড্রাইভওয়ে ছাড়া বাড়ি কোনো ইনভেস্টর কিনে, কিন্তু সে তাড়াতাড়ি বিক্রি মানে করতে পারবে। ড্রাইভওয়েটা বিশেষ করে খুবই বাজে। নিউইয়র্কের ক্ষেত্রে খুবই হ্যাঁ, গুরুত্বপূর্ণ। ড্রাইভওয়ে খুবই জরুরি একটা ব্যাপার। প্রাইভেট ড্রাইভওয়ে থাকতে হবে। গ্যারেজ থাকুক বা না থাকুক। থাকলে ভালো, না থাকলে কোনো প্রবলেম নাই। ড্রাইভওয়ে থাকতে হবে। আউটসাইডটা সুন্দর করে করতে হবে। রুফটা দেখতে হবে সুন্দর আছে কিনা যেন আউটসাইড থেকে মানুষ দেখে। এগুলা করতে হবে। আর ভিতরে তো খোকন ভাই বলল যে ঢুকে মানুষ ফ্লোর করে। অনেকেই ফ্লোর করে ৳২-১ স্কয়ার ফিটে কমের জন্য নিম্নমানের উড দেয়। যদি ৳১ বেশি দেয়, খুব বেশি টাকা খরচ হয় না। সুন্দর ফ্লোর করলো, চেয়ারটা ডিফারেন্ট। চেয়ারটা ডিফারেন্ট হয়। বিভিন্ন জায়গায় ডাইনিং নিয়ে একটু সুন্দর একটু স্যান্ডেলিয়ার দিল একটা। ২ সাইডে ২ টা সুন্দর একটা রেলিং দিল। জি। এগুলো টাকা বেশি লাগে না। কিন্তু বাড়ি স রে সেল করার ক্ষেত্রে হ্যাঁ, সেল করার ক্ষেত্রে খুবই কাজে হয়। জি। খুবই ইম্পোর্টেন্ট এই বিষয়গুলো দেখা ইনভেস্টরদের জন্যে। আর ইনভেস্টরদের এইখানে অন্যান্য ব্যবসায় ইনভেস্ট করলে যে অনেক রিস্ক থাকে, কিন্তু রিয়াল এস্টেটে ইনভেস্ট করলে
লাভ কম হলেও হবে, লসের সম্ভাবনা বলতে গেলে আমি বলবো জিরো। যে এটা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমার মনে হয় যারা ইনভেস্টের চিন্তা ভাবনা করছেন তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ মেসেজ। ধন্যবাদ আপনাকে জনাব ইকবাল আহমেদ। আমাদের বাংলাদেশিরা যে বিষয়টি নিয়ে আমি শুরুতেই আলাপ করছিলাম, এখানে প্রবাসীরা সবাই কিন্তু চায় যে এখানে তাদের বাড়িঘর আছে, তারা ভালো অবস্থায় আছে। এর সাথে, সাথে দেশে যেন তার একটি অ্যাপার্টমেন্ট কিংবা একটা জমি যেন থাকে। যাতে সে মাঝে, মাঝে দেশে গেলেও নিজের আশ্রয় নিজের জায়গায় যেন উঠতে পারে, নিজের জায়গায় যেন থাকতে পারে। সেক্ষেত্রে মানে কোন বিচারগুলো আগে করতে হয় কিংবা কিভাবে বাংলাদেশে কেনার ক্ষেত্রে তার প্রস্তুতি নিতে হয়? কারণ বাংলাদেশের তো একটি বড় অভিযোগ রয়েছে যে এখান থেকে কিনেছি কিংবা কেউ সেখানে মেলা করেছে কিন্তু যা বলেছে সেটা করেনি এবং পরবর্তীতে তাকে খুঁজেও পায় না। সেক্ষেত্রে কি সাবধানতা অবলম্বন করা উচিত এবং কিভাবে স্টেপ ইন করা উচিত এই ক্ষেত্রে? ধন্যবাদ আশিফ ভাই। আসলে এরকম আ বহুত তিক্ত অভিজ্ঞতা আমাদের প্রবাসী আমাদের অনেকেরই আছে। যে যারা এখান থেকে মেলা করতে আসছে, আইসা আমাদের কাছে অনেকের কাছে টাকা-পয়সা নিছে, কিন্তু তাদের খুঁজেই পাওয়া যায় নাই। এরকম ছোটখাটো কোম্পানি অনেকে আছে বা বড় কোম্পানি পাইলেও বড় কোম্পানির কাছাকাছি যেতেও পারে না অনেকেই। কারণ মানুষ অল্প সময় নিয়ে দেশে যায়। কেউ ১ মাস সময় নিয়ে গেল, কিন্তু তাদের পিছে দৌড়াদৌড়ি করে আর হয়তোবা মানে এই তাদের খোঁজই পাইল না। এরকম অনেক হয়। তবে সর্বোপরি আমি মানে আমার ক্ষুদ্র পরামর্শ, ভালো কোনো রিয়েল এস্টেট এজেন্ট যেকোনো যারা বাংলাদেশেও। প্রতিষ্ঠিত এজেন্ট তাদের সাথে যোগাযোগ করবেন। তারা যেন আপনার অন্তত কারো টাকার সিকিউরিটি, ১ম হলো আপনার টাকার নিরাপত্তা। আপনি যে টাকাটা ইনভেস্ট করেছেন সেই টাকাটার নিরাপত্তা। কারণ অনেক কষ্টের পয়সা। যেখানে যেই লোকই এখানে পয়সা আর্ন করুক তারা খুব কষ্ট করে পয়সা আর্ন করে, সেই টাকাগুলো সিকিউর থাকে। যেরকম আমাদের নিউ ইয়র্কের এই জুয়েল ভাই যে কথাটা বললেন, জুয়েল ভাইয়ের সুর মিলিয়ে বলি, রিয়েল এস্টেট এজেন্ট একমাত্র বিজনেস এজেন্ট যে রিয়েল এস্টেট এজেন্ট আপনার টাকা বিনিয়োগ করলে টাকা আপনার ৳১০ ৳৯ হবে না। হয়তো ৳১২ না হবে, কিন্তু ৳১০ আপনাকে ঠিক থাকবে। বেনিফিট হবে। লস হওয়ার সম্ভাবনা খুবই কম। তা যাই হোক, হয়তো সময় হয়তো কোনো কারণে বিক্রি হতে সময় হতে পারে। মানে ওই টাকাটা আসতে দেরি হতে পারে, কিন্তু টাকাটা পাওয়া যাবে। বাংলাদেশের কথাই বলি, বাংলাদেশে যারা আছেন বা যারা ইনভেস্ট করতে চান, তারা অবশ্যই নির্ভরযোগ্য কোনো কোম্পানির সাথে যোগাযোগ করবেন। কারো সুন্দর কথায় বা সুন্দর ওই ক্যাটালগ দেখে বা ব্রোশিয়ার দেখে টাকা ইনভেস্ট করবেন এরকম মানে আমাদের পরামর্শ হলো করবেন না। একটু জেনে শুনে ইনভেস্ট করুন, যাতে আপনার টাকাটা নিরাপদে থাকে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব জিকরুল আমিন জুয়েল। আমেরিকাতে বিভিন্ন অ্যাসোসিয়েশন রয়েছে। হোম ওনার্স অ্যাসোসিয়েশন, HOA, তারপর আপনার আ FOA, এরকম অনেকগুলো এজেন্সি আছে লোনের ক্ষেত্রে কিংবা প্রপার্টি সিকিউরিটির ক্ষেত্রে আর কোন অর্গানাইজেশন আছে যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে আপনি যোগাযোগ করা যায় এবং বাংলাদেশেও আপনার প্রপার্টি কেনার সময় যেমন বাংলাদেশের রিহাব আছে। এখন অনেকেই কিন্তু রিহাবের মেম্বার না হয়েও এখানে এসে বিক্রি করে। মানে এখানে এসে যদি কেউ বিক্রি করতে চায় সেক্ষেত্রে এখান থেকে যারা কিনবে তাদের কি ধরনের প্রস্তুতি কিংবা সাবধানতা অবলম্বন করা উচিত? এইখানে আসলে এই অর্গানাইজেশনের সাথে সম্পৃক্ত হয়ে কেউ বাড়ি কিনে না। আপনি যেগুলো বললেন যে লোন আছে, বিভিন্ন ধরনের মর্টগেজ পাওয়া যায়। আপনি আছে FHA লোন, আ তারপরে আছে আপনার ইয়ে কনভেনশনাল লোন। এই ধরনের বিভিন্ন ধরনের লোন আছে। আপনি একজন যদি সঠিক এবং আ নির্ভরযোগ্য মর্টগেজ ব্রোকারের সাথে বসেন কথা বলে, ব্রোকার। এটা মর্টগেজ মানে এটা ব্রোকারের রিয়েল এস্টেট এজেন্ট না। না, রিয়েল মানে এস্টেট এজেন্ট রিয়েল এস্টেট এজেন্ট এবং মর্টগেজ ব্রোকার ২ টা আলাদা পার্ট। একেবারে আলাদা পার্ট। একেবারে আলাদা বাট কিন্তু একজন রিয়েল এস্টেট এজেন্ট কিন্তু যখন থেকে বাড়ি দেখবেন, একজন মর্টগেজ ব্রোকার, হোম ইন্সপেক্টর, অ্যাটর্নি, ক্লোজিং টেবিল পর্যন্ত আপনার সাথে সময় দিবে, আপনার পাশে থাকবে, আপনাকে বুদ্ধি দিবে, আপনাকে সব ধরনের সহযোগিতা করবে। তো এই লোন পাওয়ার ক্ষেত্রে কোন ধরনের কি ধরনের আ আপনি কোয়ালিফাই আছেন, কোন ধরনের লোনটা আপনার জন্য ম্যাচ করে, এটা উনারা আপনাকে বুঝাবে। যেমন আছে আ কনভেনশনাল লোন। কনভেনশনাল লোন আপনি যদি নেন, আপনাকে কিন্তু এক্সট্রা কোনো ইন্সুরেন্স দিতে হয় না। কিন্তু FHA লোন নেওয়ার ক্ষেত্রে আপনাকে প্রতি মাসে একটা ইন্সুরেন্স দিতে হয়। তো এই দিকগুলো আপনারা তা তা তারা আপনাদেরকে বুঝাই দিবে। এই লোনগুলা আপনার ডিপেন্ড করে আপনি কোন ধরনের টাকা আছে, কি ধরনের ইনকাম আছে, এর সাথে ম্যাচ করে আপনার ওই লোনগুলো নিতে হবে। জি। কনভেনশনাল FHA লোন যেমন 3.5% ডাউন পেমেন্ট দিলেই হয়। এটা কনভেনশনাল লোন, এটা হবে না। তো আপনার ইনকাম, আপনার
ডাউন পেমেন্টের টাকার উপরে ডিপেন্ড করে আপনি লোন চুজ করতে হবে। এটা মর্গেজ ব্রোকারের সাথে বসে যে কোনো একটা পিক করতে হবে কোন লোনে আপনি বাড়িটা কিনবেন। এটা আপনি সবার জন্যই একই পরামর্শ দেবেন যে কেউ যারা বাড়ি কিনবে কিংবা প্রপার্টি কিনবে তাদের এই বিষয়গুলো এই আগে থেকে বিষয়গুলো, হ্যাঁ, অনেকেই আছে, অনেকে বাড়ি কেনার ক্ষেত্রে দেখেন আপনি ডাউন পেমেন্টগুলো, যে ডাউন পেমেন্টটা দিতে হয় সেই ডাউন পেমেন্টটা কিন্তু 3 থেকে 6 মাস আগে ব্যাংকে টাকা রাখতে হয়। কিন্তু অনেকেই আছে এদেশে হ্যাক হয়ে যাবে এই কারণে বাসায় ক্যাশ টাকা রাখে। যখন বাড়ি তার পছন্দ হয়, লোন করতে গেছে, সে বলে আমার কাছে $2 লাখ আছে, কিন্তু ব্যাংকে তার তেমন কোনো টাকা নাই। তখন কিন্তু তার ওয়েট করতে হয়, এই টাকাগুলো আস্তে আস্তে ব্যাংকে রাখতে হয়, ডিপোজিট করতে হয়, সিজনিং করতে হয়, তারপরে আপনি সে কোয়ালিফাই হয় লোন করার ক্ষেত্রে। মানে যে কোনো ক্ষেত্রে লোন করার ক্ষেত্রে সিজনিংটা মাস্ট। হ্যাঁ, টাকাটা সিজনিং মাস্ট করতেই হবে। ঘরের টাকা দিয়ে আপনি কোনো বাড়ি কিনতে পারবেন না। জি, খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য দিয়েছেন। ধন্যবাদ আপনাকে। আমাদের আলোচনা একদম শেষ পর্যায়ে। জনাব ইকবাল হামিদ, আপনি আসলে এই যে একটা কথা আছে না যে স্বপ্নের নীড়, প্রবাসেও স্বপ্নের নীড়। প্রতিটি মানুষ চায়, প্রত্যেকটি পরিবার চায় যারা আপনার সুদূর বাংলাদেশ থেকে এই দেশে এসে তার বসতি গড়ে তুলেছে তার যেন একটি আশ্রয় হয়, তার জন্য নিজের একটি বাড়ি থাকে, তার যেন নিজের একটি স্বপ্নের নীড় থাকে। সেক্ষেত্রে অনেকে ভয় পায়, মনে করে আমাদের তো টাকা নাই, আমরা কিভাবে করব? কিন্তু যা আজকের আলোচনায় শুনলাম যে টাকাটা বড় জিনিস না, এখানে সিস্টেমের মধ্যে সবকিছু আসতে হয়। সেক্ষেত্রে আপনি আমাদের প্রবাসীদের জন্যে কি পরামর্শ দিবেন? কিভাবে আশ্বস্ত করবেন যাতে তাদের একটি সুন্দর স্বপ্নের নীড় তৈরি মানে হয়? সেটা যেকোনো অ্যামাউন্টেরই হোক, বাড়ি তো বড়ও হয়, ছোটও হয়, কিন্তু একটি বাসা থাকা জরুরি। থ্যাংক ইউ। হ্যাঁ, আমাদের আসলে মানে আমরা খুব স্ট্রাগল করে আমাদের যে ১ম জেনারেশন তো এখানে আমেরিকাতে, আ যারা আমাদের প্রবাসী ভাই-বোন আছেন তাদের সকলকেই বলব, আমরা খুবই স্ট্রাগল করে এখানে মানে আসতে, এবং সবাই পুরানো থাকতে হয়, সারভাইভ করতে হয়। তো আপনারা যে পয়সা ভাড়া দিচ্ছেন, একটু মনোবল নিয়ে, সাহস নিয়ে আমার মনে হয় যে এখন আপনারা বাড়ি কিনতে পারেন। যে এটা আপনার, আপনার টাকাই থাকবে। একটা বাড়ি নিলেন, বাড়ি কিনতে ১ম শর্ত হলো আপনার ক্রেডিট স্কোর বিল্ড করতে হবে। ক্রেডিট স্কোর যদি বিল্ড হয় আপনি বাড়ি কিনতে পারবেন। আপনাকে যৎসামান্য টাকাটা ইম্পোর্টেন্ট। টাকাটা অবশ্যই ইম্পোর্টেন্ট। টাকাটা বড় ইম্পোর্টেন্ট না। তার আগে আপনাকে ক্রেডিট স্কোরটা বিল্ড করতে হবে। আপনার যে ডিলিংস ভালো থাকে, আপনি যে টাকাটা ভাড়া দিচ্ছেন, সেই টাকা যে আপনাকে শুধু কিছু টাকা মানে এদিক-সেদিক করলে আপনি সহজে বাড়ি কিনতে পারবেন। যার জন্য যে আপনার এই কাজগুলো তো আপনি হয়তো বুঝবেন না। যারা রিয়েল এস্টেট এজেন্ট আছেন, জুয়েল ভাইদের মতো তাদের সাথে যোগাযোগ করেন। তারা আপনাদের সমস্ত সঠিক গাইডলাইন দিয়ে দিবেন। যাতে আপনারা কিভাবে বাড়ি কিনতে পারেন, এবং তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে টোটাল রাস্তাটা খুব সহজভাবে দেখায় দিবে। যেটা হয়তো আমাদের সাধারণ মানুষের চিন্তার মধ্যে নাই। করা সম্ভব। আমরা আশা করি সবাই, প্রতিটা মানুষের বাড়ি হোক সুন্দর একটা স্বপ্নের নীড় হোক। আমাদের এই প্রবাসে আমরা কেবল শুরু করছি, সবাই স্ট্রাগল করতেছে। আমি জানি আমি আমার চাওয়া প্রতিটা মানুষের একটা করে বাড়ি থাকুক। ধন্যবাদ আপনাকে জনাব জিকরুল আমিন জুয়েল। একই প্রশ্ন আপনার কাছে যে একটি স্বপ্নের নীড়, প্রবাসের স্বপ্নের নীড়, সেই প্রবাসের স্বপ্নের নীড়ের জন্যে আসলে কি করা উচিত কিংবা কিভাবে স্টেপ ইন মানে কিভাবে এগোনো উচিত? আপনার পরামর্শ শুনে আমাদের আজকে আলোচনা শেষ করব। ধন্যবাদ। আমি এর মধ্যে একটা পয়েন্ট বলতে ভুলে গেছি, সেটা হলো আমাদের এখানে যারা সেলফ এমপ্লয়মেন্ট, যেমন ছোট বিজনেস করে, আ বিভিন্ন জানেন ট্রান্সপোর্টেশনে নিজস্ব অনেক বড়, কেউ গাড়ি কমিউনিটির অনেক একটা বড় অংশ, হ্যাঁ, ট্যাক্সি, উবার এইগুলা করেন। তারা কিন্তু এন্ড অফ দ্য ইয়ারে সাধারণত দেখা যায় ট্যাক্স রিটার্নটা কম করে, এবং কি তাদের কাছে অনেক টাকা থাকার পরেও তারা বাড়ি কিনতে ভয় পায়, বাড়ি কিনতে পারে না। কিন্তু যদি জানুয়ারি, ফেব্রুয়ারিতে ট্যাক্স রিটার্ন করে ফেলে, মার্চ, এপ্রিলে, জুন, জুলাইতে তাদের কিন্তু বাড়ি কেনা সম্ভব হয় না, বিকজ অফ তারা অলরেডি ট্যাক্স রিটার্ন করে ফেলছে। যেমন আপনি ট্যাক্স রিটার্ন দরকার, ধরেন $৯০,০০০ ট্যাক্স রিটার্ন দরকার, আপনি জানুয়ারিতে $৮৫,০০০ ট্যাক্স রিটার্ন করে ফেললেন। তো দেখা গেল অল্প কিছু টাকার জন্য আপনি ট্যাক্স রিটার্ন যেহেতু করে ফেলছেন, আপনি কোয়ালিফাই হলেন না। তো তাদের জন্য হয় কি, আপনি ট্যাক্স রিটার্ন অল দ্য ওয়ে অক্টোবর পর্যন্ত করা যায়। এক্সটেনশন নিয়ে রাখেন, বাড়ি একটা পছন্দ করেন, কন্ট্রাক্ট পেপারটা নিয়ে মর্গেজ ব্রোকারের কাছে যান যে ভাই আমি ১০ লাখ টাকার ১২ লাখ টাকার বাড়ি কিনছি, আমি এত টাকা ডাউন পেমেন্ট দিব। তারা আপনাকে একটা ম্যাথ করে দিবে যে তুমি এত টাকা ট্যাক্স রিটার্ন করো। শুধু ওই বছরটা আপনি অত টাকা ট্যাক্স রিটার্ন করলেন, হয়তো পকেট থেকে কিছু টাকা আইআরএস কে দিতে হইল,
কিন্তু আপনার কিন্তু বাড়ি হয়ে গেল, বাড়িটা হয়ে গেল। আর যদি আপনি ট্যাক্স রিটার্ন করে ফেলেন, এই অপরচুনিটিটা থাকে না। তো সর্বোপরি যেহেতু আমরা প্রোগ্রামের একেবারেই শেষের দিকে চলে আসছি, সবাইকে বলবো যে ভাড়া না থেকে চেষ্টা করেন, যেহেতু আমাদের নেক্সট জেনারেশন এইখানে বড় হচ্ছে এখন। আমাদের ফার্স্ট জেনারেশন কিন্তু আগে চিন্তা করতো এখানে টাকা পয়সা মেক করে সব বাংলাদেশে অ্যাসেট করতো। এখন যখন ছেলে মেয়ে এখানে পড়াশোনা শেষ করছে, চাকরি করে, তখন কিন্তু যাওয়ার পসিবিলিটি কমে গেছে। এইখানেই থাকতে হবে ছেলে মেয়ে সবাইকে নিয়ে। তো এইখানে ভাড়ায় না থেকে টাকা জমিয়ে নিজের একটা করেন, এবং এই টাকা কিন্তু আপনার ভাড়া যেমন দেন, প্রতি মাসে যে 2,000, 3,000, 4,000 টাকা চেন, বছরে হাজার হাজার টাকা চলে যাচ্ছে, কোনো ফিডব্যাক আসতেছে না। কিন্তু যদি আপনি একটা বাড়ি কিনেন, প্রতি মাসে যে মর্গেজ দিচ্ছেন, ওইখানে একটা প্রিন্সিপাল দিচ্ছেন, এই টাকাটা কিন্তু লোন অ্যামাউন্ট কমে যাচ্ছে। এবং কি 10 বছর পরে এই বাড়ি এখন কিনবেন 8 লাখ টাকা দিয়ে, 10 বছর পরে হতে হবে 10 লাখ টাকা। 2 লাখ টাকা বাড়ির দাম বাড়লো, ভ্যালু বেড়ে যাচ্ছে। আবার এখন আপনার 5 লাখ টাকা লোন আছে, প্রতি মাসে কিন্তু $600 থেকে $700 প্রিন্সিপাল দিচ্ছেন, লোন অ্যামাউন্টটা কমে যাচ্ছে। তো একটা সময় দেখা গেল বাড়িটা পেড আপ হয়ে যাচ্ছে, তো পুরা বাড়িটাই আপনার অ্যাসেট হয়ে যাবে। তো সবাই প্ল্যান করেন, যারা এক্সপার্ট আছে তাদের সাথে পরামর্শ করেন কিভাবে আপনি প্রস্তুতি নেবেন। প্রস্তুতি নেওয়ার জন্য একজন রিয়েল এস্টেটের পরামর্শ দরকার। ধন্যবাদ আপনাদের দুজনকে আজকে আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, প্রবাসী কিংবা মাতৃভূমিতে নিজের একটি ঘর বা ঠিকানা গড়ে তোলা শুধু আর্থিক সিদ্ধান্ত নয়, এটি জীবনের ভবিষ্যৎ নিরাপত্তা ও আত্মপরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আজকে আলোচনায় আমরা চেষ্টা করেছি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের আবাসন বাজারের বাস্তবতা, প্রয়োজনীয় প্রস্তুতি, আর্থিক পরিকল্পনা এবং সম্ভাব্য ঝুঁকির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে। আমাদের আজকের দুজন আলোচককে ধন্যবাদ জানাই মূল্যবান দিক নির্দেশনা দেওয়ার জন্য, আর আপনাদের ধন্যবাদ অনুষ্ঠানটি মনোযোগ দিয়ে দেখার জন্য। রিয়েল এস্টেট টকের আজকের পর্ব এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো প্রাসঙ্গিক বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব RTV নিউ ইয়র্ক স্টুডিও থেকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদ থাকুন, RTV সাথেই থাকুন।